আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা কি আমার কথা শুনতেছো কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবা। হোপফুলি সবকিছু ঠিকঠাক। তো আমরা আমাদের আজকে রেইনকোট গল্পটা নিয়ে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো সবাই একটু জয়েন করো, আমি একটু সময় দিই। ঠিক আছে, একটু লেট হয়ে গেছে, জ্যামের কারণে আসতে একটু স্টুডিওতে আসতে একটু লেট হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? ভালো আছো কিনা একটু জানাও। তো আজকে আমরা আমাদের রেইনকোট গল্প নিয়ে আমরা আলোচনা করব। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো আমার সাথে। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং যে যেখানে আছো সুন্দর আছো এবং সুস্থ আছো। তো সবাই একটু জয়েন করো আমাদের আজকের ক্লাসটা। আমরা এখন যেহেতু শীতের সময়, তো 10টার ক্লাসটা আসলে সরি, সাউন্ডটা শোনা যাচ্ছে না এখন, হয়তো ঠিক আছে। 10টার ক্লাসটা আমরা 9টায় নেওয়ার জন্য চেষ্টা করব, বিকজ 10টা আসলে শীতকালের রাত তো অনেক লেট হয়ে যায়। তো সবাই একটু জয়েন করো। ওকে, তো আমরা গল্পটা একটু পড়বো, সবাই জয়েন করে ফেলো, দেন আমরা ক্লাসে চলে যাই। ওকে, তো রেইনকোট গল্পটা আমাদের পাঠ্য বইয়ের মুক্তিযুদ্ধ ভিত্তিক, নট অনলি আমাদের পাঠ্য বই, আমাদের টেক্সট বই না, পুরো আমাদের টোটাল বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধ ভিত্তিক যত সাহিত্য আছে তার মধ্যে অন্যতম একটা সাহিত্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যগুলোর মধ্যে অন্যতম আমাদের এই রেইনকোট গল্প। ওকে, তো ঠিক আছে, আপনার ট্যুর কেমন হইলো? ট্যুর ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, তোমাদের রেসপন্স এত কম কেন? আমাকে অনেকদিন পাও না, এই জন্য কি স্টুডেন্ট সংখ্যা কমে গেল নাকি? বুঝতেছি না ঠিক, স্টুডেন্ট কমবে কেন বলো? ওকে, তো চলো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, এখন থেকে আমরা 9টা থেকে ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব, বিকজ শীতকাল তো, গ্রামের দেখা যায় মেজরিটি স্টুডেন্ট যারা গ্রামে 10টা মানে কিন্তু অর্ধেক মানে রাত শেষ, অর্ধেক রাত শেষ হয়ে যায়। তো ওই জন্য 9টার টাইমটা আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য সুইটেবল টাইম, ঠিক আছে? ওকে, লেটস গো, চলো আমরা শুরু করি, আমরা দেরি না করি আর। আচ্ছা, তো আসো আমাদের যে রেইনকোট গল্প, এই রেইনকোট গল্পের আগে তোমাদেরকে একটু বিষয়বস্তুটা আমি তোমাদেরকে একটু বলি। তোমরা কি বলতে পারবা? তোমাদেরকে অলরেডি আমি একবার বলেছি যে আমাদের রেইনকোট যে গল্প, এই গল্পটা অলরেডি আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ছোট গল্প। আমি যদি সহজ করে যদি বলি, রেইনকোট গল্পটা কি বলতো? রেইনকোট গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প, ঠিক আছে? ছোট গল্প। ওকে, বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? তাহলে রেইনকোট হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প। লেটস গো। এখন আমরা একটু জানবো এই যে ছোট গল্পটা আছে, এই মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্পে আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে যে আমরা যদি ছোটবেলায়, তোমরা অনেকেই সিনেমা দেখেছো, টিভিতে ছায়াছবি দেখেছো, দেখবা ওখানে মুক্তিযুদ্ধের যেই তোমরা যে সিনেমাগুলো দেখছো, এগুলো কি বলতো মেজরিটি কি গ্রামের দৃশ্য বর্ণনা করে নাকি শহরের দৃশ্য? যুদ্ধের ছবি দেখছো না তোমরা বিটিভিতে, বা ছোটবেলায় যুদ্ধের ছবি দেখছো না, যুদ্ধের বিভিন্ন ডকুমেন্টারি দেখছো। এখন মেজরিটি কেস আমরা আসলে কি দেখি বলো? এই যে বাই এক্সপোজারটা অনেক বেশি। আচ্ছা, তো আজকে তোমাদের অনেকদিন ক্লাস হয় না, ওই জন্য আমরা যদি আজকে ক্লাস ছিল না, তারপরও ঘোষণা দিয়ে তোমাদের ক্লাসটা নিচ্ছি। অনেকদিন দেখা হয় নাই তোমাদের সাথে, আসলে দেখা করতে মন চাচ্ছে।
এই জন্য আসলে টাইম শিডিউল ছাড়াই আগামীকালকের ক্লাস আজকে নিয়ে নিতে মন চাইলো যে একটু তোমাদের সাথে দেখা করি। তো যাই হোক, তো মেজরিটি কেসে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, হ্যাঁ, বাংলাভাষ ফার্স্ট পেপার বই স্টকে এসেছে এবং বাংলাভাষ ফার্স্ট পেপার বইটা এত সুন্দর, মানে ফার্স্ট পেপার বইয়ের কাভারটা কেউ কি পাইছো নতুন এডিশনের বইটা? তাহলে জানাইও, খুবই সুন্দর। তো যাই হোক, আমরা যদি দেখি মেজরিটি কেস আমরা দেখি যে গ্রামের দৃশ্য, বাট রেইনকোট গল্পে আমরা যদি দেখি যে ঢাকা শহরের বর্ণনা, ওকে। তাহলে রেইনকোট গল্পে আমরা কোনো গ্রামের বর্ণনা আমরা পাই না, কেবল একমাত্র আমরা কিসের বর্ণনা পাই? আমরা হচ্ছে একমাত্র শহরের বর্ণনা পাই। অর্থাৎ ঢাকা শহরে আমাদের যেই অবস্থার যে বর্ণনা, ঢাকা শহরে যেই মুক্তিযুদ্ধ চলাকালে আসলে কেমন ছিল সেই ঘটনার বর্ণনা আমরা দেখি এই গল্পের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প, এটা ঢাকা শহরের বর্ণনা এখানে পাওয়া যায়। এখন আমরা একটু ক্যারেক্টার বিশ্লেষণ করব। এক নজরে তোমাদেরকে আমি যদি ছোট্ট করে যদি একটু ক্যারেক্টারগুলো সম্পর্কে যদি ধারণা দিই তাহলে তোমরা ভালো বুঝবা। ফার্স্ট অফ অল, আমাদের এই গল্পের অন্যতম চরিত্র হচ্ছে নুরুল হুদা, ঠিক আছে? নুরুল হুদা। তো এই যে নুরুল হুদা আছে, এই নুরুল হুদা সে কিন্তু আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র। তবে এই লোকটা সম্পর্কে অনেকগুলো কথা তোমাদেরকে বলতে পারি। ফার্স্ট অফ অল, নুরুল হুদা যে ছিল সে অত্যন্ত ভীতু ছিল, এই ইনফরমেশনগুলো মনে রাখবা। সে অত্যন্ত ভীতু ছিল এবং সে একজন কেমিস্ট্রি লেকচারার ছিল, ঠিক আছে? সে ছিল কি? কেমিস্ট্রি লেকচারার, ঠিক আছে? কেমিস্ট্রি লেকচারার ছিল, ওকে। এবং তার দুটো সন্তান ছিল। কয়টা সন্তান? দুই সন্তান। তার দুইটা সন্তান ছিল। আমরা জানি তার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম হচ্ছে আসমা। তাহলে আসমা হচ্ছে কি? আসমা হচ্ছে তার স্ত্রীর নাম আসমা। আর গল্পের অন্যতম ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে মিন্টু। এবং মিন্টু কি ছিল? মিন্টু ছিল তার শ্যালক, বা আমরা সহজেই বলতে পারি যেটাকে আমরা বলতে পারি শ্যালক, বা শালা যেটাকে আমরা বলি শ্যালক, ঠিক আছে? এই শ্যালক ছিল কে? তার মিন্টু। এখন মিন্টু কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম একজন যোদ্ধা, যে মুক্তিযুদ্ধ করেছে আমরা গল্পে দেখতে পাই। তো রেইনকোট গল্পে আমরা যদি মেইন যে ঘটনা, আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে রেইনকোট গল্পে প্রকৃত রেইনকোটের মালিক কে? রেইনকোট গল্পে প্রকৃত রেইনকোটের মালিক কে? উত্তর হচ্ছে মিন্টু, অর্থাৎ নুরুল হুদার শালা বা শ্যালক মিন্টু হচ্ছে রেইনকোট গল্পের প্রকৃত রেইনকোটের মালিক। এই টুইস্টটা বেসিক্যালি আমাদের এইখানে, যে এই রেইনকোটটা নিয়ে আসলে আমাদের গল্পের আবির্ভাব। সে ধরো আমি এখন যে পাঞ্জাবিটা পরছি, এই পাঞ্জাবি তুমি যদি পরো তাহলে তোমার মধ্যে একটা ভাব আসবে না? তুমি কার পাঞ্জাবি পরছো? তানভীর ভাইয়ের পাঞ্জাবি পরছো, নিজেকে একটু মনে হবে আর কি, ব্যাপার আছে একটা। তো এই মুক্তিযুদ্ধের যে রেইনকোট, এই রেইনকোটটা যখন একজন ভীতু মানুষ নুরুল হুদা যখন পরে, তখন তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। গল্পের টুইস্টটা মূলত এইখানে, যে ছিল ভীতু, যে বর্তমান যে ঢাকা কলেজ আমাদের, সেই সময় ঢাকা কলেজে সে একজন লেকচারার ছিল, যেটা ওই সময় পুরোটা ছিল কাদের দখলে? মিলিটারিদের দখলে। সেই জায়গাতে সে চাকরি করেও দেখা যায় যে সে অত্যন্ত ভীতু ছিল, এবং তার এই ভীরুতা খসে পড়ে যখন সে মুক্তিযুদ্ধের রেইনকোট পরে। তখন তাকে চাবুক দিয়ে মারে, কিন্তু সে কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের ঠিকানা সে দিতে চায় না। অর্থাৎ সে জীবন দিয়ে দিবে, কিন্তু সে মুক্তিযোদ্ধাদের যে ঠিকানা সেটা সে জানাবে না। তো গল্পের মেইন ক্যারেক্টারটা আমরা যদি ভালো করে যদি বুঝি তাহলে এটা বোঝা যায়। এই গল্প নুরুল হুদার জবানিতে বর্ণনা করা হয়েছে, তবে মেজরিটি ক্ষেত্রে আবার কিছু কিছু জায়গাতে আমরা দেখি যে নুরুল হুদার জবানিতে বর্ণনা করা হয় নাই, লেখক নিজেই সেখানে লিখেছেন। বাট আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রেইনকোট গল্পে প্রকৃত কার জবানিতে লেখা হয়েছে, তখন আমরা উত্তর করব নুরুল হুদার জবানিতে লেখা হয়েছে, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে কনসেপ্টটা? বলো তো, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি রেইনকোট গল্পের প্রকৃত থিম তোমাদের বুঝে আসছে কিনা? বলো, রেইনকোট গল্পের প্রকৃত থিম আশা করি বুঝে আসছে। তো আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, সেগুলো নিয়ে আমাদের আর আলোচনা যাওয়ার দরকার নেই। আমরা এই ক্যারেক্টারগুলো ভালো করে বুঝলে মোটামুটি আমাদের জন্য আসলে এতটুকু যদি আমরা যদি বুঝি তাহলে আমাদের বোঝাটা আসলে এনাফ হয়ে যাবে। সো চলো লেটস স্টার্ট। এবার আমরা একটু গল্পটা ভালো করে পড়ি এবং বোঝার জন্য চেষ্টা করি। ভোর থেকে বৃষ্টি, রেইনকোট গল্পটা যখন শুরু হয়েছে আমাদের এখানে আরো একটা ঘটনা আসে যে রেইনকোট গল্পে কোন ঋতুতে আসলে রেইনকোট গল্পের বর্ণনা আছে? উত্তর হচ্ছে বর্ষা ঋতুতে। তো আমরা যদি দেখি যে ভোর থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম ভল। এই ভল শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, অর্থাৎ তীব্র বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে কি হচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ এটা সাধারণ কথা। এটার আরো সুনির্দিষ্ট সংজ্ঞা বা
যেটাকে বলছে স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন মঙ্গলে ভোর রাত হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু, তারপর বুধের সকাল নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই, অর্থাৎ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন ভুলে গেছে, যেটুকু মনে আছে পুরো বেড কাভারের নিচে গুটি মেরে শুয়ে আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। অর্থাৎ বৃষ্টি হলে সাধারণত কি হয়, ঘুমাতে মন চায়। তখন নুরুল হুদার মনে হচ্ছে যে এই পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে সে বেড কাভারের নিচে একদম গুটি মেরে সে ঘুমিয়ে থাকার জন্য এটা যথেষ্ট। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ওকে, এরপর খেয়াল করে দেখো, অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। অর্থাৎ 3 দিন ফুটপাত বন্ধ বলতে একদম গোলাগুলির আওয়াজ বন্ধ। এই ফুটপাত মানে কি বুঝছো বলো তো? এই ফুটপাত মানে হচ্ছে বন্দুকের আওয়াজ। অর্থাৎ বৃষ্টির কারণে তখন দেখা যাচ্ছে যে আর মানে ধুমধাম যে গুলি বর্ষণ হয় বা গুলি করে, এগুলো আসলে তখন বন্ধ। তোমরা কি বুঝতেছো? আমার সাথে কিন্তু রেসপন্স করতে হবে, খালি ক্লাস দেখলেই হবে না। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নিবে না? এই কয়টা দিন নিশ্চিন্তে আরাম করো। অর্থাৎ এই যে বাদলায় বন্দুক বারুদ, অর্থাৎ বন্দুক বারুদেরও তো একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে। এই জন্য তারা একটু বিশ্রাম করুক। আর বিশ্রাম করার জন্য কি করা হলো, তাদেরকে বলা হলো যে মানে এটা একটু লেখক একটা রসিকতা করে বলছেন যে বন্দুক বারুদ এদেরও তো বিশ্রাম করার দরকার, এই জন্য এই কয়দিন একটু বন্ধ আছে। আর তা হইল কই, ম্যান প্রপোজেস। এই ম্যান প্রপোজেস মানে কই, অর্থাৎ সে ভাবছে যে সে কম্বলের নিচে গুটি মেরে ঘুমাবে, কিন্তু মানুষ যেটা ভাবে সেটা আসলে হয় না। তুমি চিন্তা করছো যে আজকে সকালে তুমি স্কুলে না গিয়ে তুমি ঘুমাবা, কিন্তু তোমাকে আসলে বাপে মায়ে কি করছে, চোখের মধ্যে পানি ঢেলে তোমার স্কুলে পাঠাই দিছে, উঠাই দিছে ঘুম থেকে। তবে তুমি ভাবছো তুমি ঘুমাবা, কিন্তু তুমি ঘুমাতে পারো না। এটাকে বলা হয় ম্যান প্রপোজেস। অর্থাৎ মানুষ ভাবে এক, হয় আরেক। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল করা নাড়া শেষে হেমন্তের শীত পর্দা ছেঁড়াফেরা করে ফেললো, সব বেচতে দিল। অর্থাৎ যখনই তার করায় এভাবে কেউ নক করতেছে, তখন সে ভাবছে মিলিটারি আসছে, সব নষ্ট হয়ে গেল। মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো আল্লাহ মান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সাধারণত এই দোয়াটা পড়ি। যখন কেউ কোনো বিপদে পড়ে, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন এই দোয়াটা পড়া হয়। পড়তে সে দরজার কাছে গিয়ে এগোয়। এই কয়েক মাস কত সূরাই সে মুখস্থ করেছে, রাস্তায় বেরুলেই 5 কালেমা সবসময় তার ঠোঁটের মানে রাখে ঠোঁটের উপর। কেন সে এত নুরুল হুদা কেন এত সূরা মুখস্থ করছে? কারণ যে কোনো সময় মিলিটারিরা তাকে ধরতে পারে, মেরে ফেলতে পারে। 5 কালেমা পড়া, মানুষ বলে যে কালেমা পড়ে মৃত্যুবরণ করলে সে জান্নাতে চলে যায়। তো সে এই জন্যই দোয়া দুরুদ কালেমা সবকিছু সে মানে ঠোঁটের উপর রাখে, যাতে করে সে এগুলো পড়ে মারা যেতে পারে। কোন দিক থেকে কখন মিলিটারি এসে তাকে একটা না একটা ভুল হয়ে যায়, দোয়া মনে থাকলে ঠিকই টুপিটা নিতে ভুলে যায়। কখনো দেখা যায় তার দোয়া মনে আছে কিন্তু মাথায় টুপিটা নিতে ভুলে গেছে। আবার কখনো দেখা যায় টুপি নেয় না, কিন্তু দোয়া মনে আছে কিন্তু টুপিটা পড়তে ভুলে গেছে। এইভাবে অনেক ভুল হয়ে যায় তার, এটা সে বলতেছে। এরপর দেখো আমরা একটুখানি দেখি দুটো ছিটকানি। তখন তার যে দরজার বর্ণনা, এটা আমরা যদি দেখি যে দুটো ছিটকানি ছিল, এরকম 2টা ছিটকানি, খুব ইম্পর্টেন্ট। এর বলছে একটা খিল ছিল। এই যে খিল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এরকম 2টা এর ভিতরে একটা কাঠ ঢুকিয়ে দেয়, এবং কাঠের ডাসা খুলে দরজার কপা, এবং ডাসাটা তোমরা বুঝতে পারতেছো, ডাসাটা হচ্ছে এরকম। তার মানে খিলের নিচে এরকম বড় একটা ডাসা থাকে। তোমরা ডেফিনেটলি এগুলো সবাই পরিচিত এটার সাথে। একটা ডাসা এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটায় সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। তাহলে আসলে সে ভাবছে মিলিটারি, কিন্তু যখন সে ঘর খুললো, তখন সে দেখতে পেল যে আসলে মিলিটারি না, বরং প্রিন্সিপালের পিয়ন ঢুকছে। এখন বলো, প্রিন্সিপালের যে পিয়ন ঢুকছে এটা কি তার জন্য ভালো খবর না খারাপ খবর বলো তো? মিলিটারি ঢুকার থেকে প্রিন্সিপালের পিয়ন ঢুকা ডেফিনেটলি ভালো। মিলিটারি পিয়ন ঢুকলে তো তার মাথার খুলি উড়াই দিত, কিন্তু প্রিন্সিপালের পিয়ন ঢুকছে, ওকে। এরপর সে বললো আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে। আচ্ছা বলো, এই চুমুর মানে কি? এই চুমুর মানে কি বলো? এই চুমুর মানে হচ্ছে যে মানে সে বিপদ থেকে যখন বাঁচছে, যে ধরো তুমি জানো যে তোমার ঘরে এখন এমন একজন আসবে যে আইসা তোমার মারবে। এখন তুমি ঘরে তুমি দেখলা যে তোমার বন্ধু ঢুকছে, তাহলে তুমি তাকে দেখে খুশি হবে না যে হ্যাঁ তুমি তারা জড়াই ধরে চুমু খেতে ইচ্ছা করে যে আল্লাহ আমার শত্রু ঢুকে নাই? তো ব্যাপারটা এরকম। এই চুমু মানে একটা বেড়া মানুষটা ধরে চুমু খাচ্ছে, এই চুমু মানে সেই চুমু না। কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়ে, অর্থাৎ স্যার আপনাকে সালাম দিয়েছে। এই স্যার মানে কি বলো? এই যে পরীক্ষাতে আসতে পারে যে স্যার নে সালাম দিয়া, এই স্যার মানে কি? অর্থাৎ প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল আপনাকে সালাম দিয়েছে, ওকে। বলেই ভাঙাচোরা গলায় খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকুকে শুষে নেয় এবং হুকুম চারে তলব কে আবি জানে হোক। অর্থাৎ আপনাকে তলব করছে, তলব মানে আপনাকে ডেকেছে, এখনই আপনাকে কি করতে হবে? যেতে হবে, ওকে। কি ব্যাপার? তো আমরা একটু এই কোশ্চেনটা একটু সলভ করি। রেইনকোট গল্পে নুরুল হুদার ঘরের দরজার যে বর্ণনা পাওয়া যায়, দুটো কাঠের ছিটকানি, দুটো খিল, একটি ডাসা, একটি কাঠের ডাসা। মোটামুটি এই কোশ্চেনে আনসার করতে গেলে তোমাদের মাথার ঘাম পায়ে ফেলে দিতে হবে। দেখি এই কোশ্চেনটা এক্স্যাক্টলি কারা আনসার করতে পারে।
এক পশলা মানে হচ্ছে এক, মানে এক ধাপ, এটা বুঝা আর কি, এক ধাপ ঘুমিয়ে নি। ওকে, দাও এই কোশ্চেনটা সলভ করো তো দেখি পারো কিনা। রেইনকোট গল্পে নুরুল হুদার ঘরের দরজার যে বর্ণনা পাওয়া যায়, রেইনকোট গল্পে নুরুল হুদার ঘরের দরজার যে বর্ণনা পাওয়া যায়, দুটো কাঠের ছিটকানি, দুটো খিল, একটি ডাসা, একটি কাঠের ডাসা, কোনটা বলছে যে কোন বর্ণনাটা পাওয়া যায়? এখানে একটা অপশন সঠিক, তিনটা অপশন ভুল, বাট তোমরা মেজরিটি কেসে তোমরা এই অপশনগুলো তোমরা নির্ণয় করতে পারো না। তাহলে বলো তো কি হবে এটার উত্তর? ওকে, দ্রুত। রেকর্ড ক্লাসগুলো ওয়েবসাইটে পাবা, রেকর্ড ক্লাসগুলো কই পাবা? রেকর্ড ক্লাস ওয়েবসাইটে থাকে। সো আমরা একটুখানি দেখি, দেখো কোশ্চেনটা একটু ভালো করে দেখো। এখানে বলছে দুটো ছিটকানি, একটু ভালো করে খেয়াল করো, বলছে কি দুটো ছিটকানি। এখন আমাদের এখানে বলছে দুটো কাঠের ছিটকানি, তার মানে এই অপশনটা ভুল। দুটো ছিটকানি বললে হইতো, কিন্তু দুটো কাঠের ছিটকানি, সাধারণত ছিটকানি কাঠের হয় না। এরপর বলছে যে একটা খিল, তাহলে খিল কয়টা বলো তো? খিল হচ্ছে একটা, তাহলে এখানে বলছে দুটো খিল, তার মানে এটাও বাদ। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর বলছে কাঠের ডাসা। আচ্ছা কাঠের ডাসা মানে কয়টা? ডেফিনেটলি একটা, দুইটা হইলে তো বলতোই, তার মানে কাঠের ডাসা একটা। আচ্ছা এখানে বলছে একটি ডাসা একটি কাঠের ডাসা, তো বুঝতে পারতেছো একটি ডাসা, এটা তো আমার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর না, এক্সাক্ট সঠিক উত্তর না। দ্যাট মিনস আমার সঠিক উত্তর হচ্ছে একটি কাঠের ডাসা। ঠিক আছে, একটি কাঠের ডাসা, শেষ। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। দেখছো কোশ্চেনগুলো, এটা কিন্তু আমি নিজে বানাইছি কোশ্চেন, অর্থাৎ যাতে তুমি চিন্তা করো এবং যাতে তুমি ডেপথ ভাবে তুমি যাতে, মানে তুমি যাতে ডিপ ভাবে জিনিসটা যাতে ধরতে পারো, তোমার ডেপথটা যাতে বাড়ে, এই জন্য এই কোশ্চেনগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, লেটস গো। এরপর আমরা এরপরে যাই। তো এরপর খেয়াল করো, বেশি কথা বলার সময় নাই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গিয়েছে গত রাতে? অর্থাৎ প্রিন্সিপালের পিয়ন বলতেছে যে কারা জানি কলেজের দেওয়ালের পাশে বোমা ফেলেছে। ওকে, মানে মিসক্রিয়েন্ট লোক। মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি? এটা পরীক্ষাতে প্রশ্ন। মিসক্রিয়েন্ট শব্দের অর্থ দুষ্কৃতকারী, অর্থাৎ পাকিস্তানিরা তখন মুক্তিযোদ্ধাদেরকে ব্যঙ্গ করে বলতো মিসক্রিয়েন্ট। মিসক্রিয়েন্ট দ্যাট মিনস দুষ্কৃতকারী। ওকে, যারা অপকর্ম করে, এই এই অর্থে আর কি। তো মিসক্রিয়েন্ট লোক অর্থাৎ বাংলা যে মুক্তিযোদ্ধারা এই কাজ করেছে। ইলেকট্রিক ট্রান্সফরমার তোর দিয়া আউর ওয়াপস জানেকা, এখানে উর্দুতে বলছে, অর্থাৎ দুষ্কৃতিকারীরা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে, আবার ফিরে যাওয়ার সময় প্রিন্সিপালের সাহেবের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, ভেঙে গেছে, অর্থাৎ গেট ভেঙে গেছে। তো তাহলে তারা দুইটা কাজ করছে, একটা তারা ট্রান্সফরমেশন উড়াই দিছে এবং হচ্ছে প্রিন্সিপালের বাড়িতে তারা কি করছে? গ্রেনেড ছুড়েছে। ট্রান্সফরমার তো তোমরা সবাই চিনো, এই যে ট্রান্সফরমার এখানে একটা ছবি দেওয়া আছে, এগুলো সবাই আমরা এটার সাথে পরিচিত। এরপর বলছে ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল গেছে, অর্থাৎ কলেজের সামনের দেওয়ালের পাশে ইলেকট্রিক ট্রান্সফরমার, তার মানে বুঝতে পারতেছে আক্রমণটা একদম জায়গা মতো করছে। দেওয়ালের পর বাগান, টেনিস লন, দেওয়ালের পর একটা বাগান আছে, অর্থাৎ ওই দেওয়ালের পর একটা বাগান আছে। এখানে খেয়াল করো কোনটার পর কোনটা আছে, একটা দেওয়াল, দেওয়ালের পর একটা বাগান আছে, এই বাগানের পর একটা টেনিস লন আছে। টেনিস লন হচ্ছে এরকম টেনিস খেলার যে মাঠ, এটাকে বলে। তারপর কলেজের দালান, অর্থাৎ এরপর কলেজের একটা দালান আছে, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, এরপর আবার ফুটবল এবং ক্রিকেট খেলার মাঠ, এবং মাঠ পেরিয়ে বাদিকে, মাঠ পেরিয়ে কোন দিকে? মাঠ পেরিয়ে বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। তাহলে মাঠ পার হওয়ার পর বাদিকে হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার। এর সঙ্গে মিলিটারি ক্যাম্প, জিমনেশিয়ান, জিমনেশিয়াম মানে বুঝতে পারতেছে যে জিম করে যেখানে, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে কি? জিমনেশিয়ান। তো এরপর বলছে যে জিমনেশিয়ান, মিলিটারি ক্যাম্প, প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, অর্থাৎ প্রিন্সিপালের বাড়ির গেট আর মিলিটারি ক্যাম্প তো একই জায়গায়। তো তোমাদেরকে একটু বলে রাখি, এই যে ঢাকা কলেজ বা এই কলেজের প্রিন্সিপাল, তিনি কিন্তু স্বয়ং পাকিস্তানিদের পক্ষে কাজ করতো। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় কে আছে, কে আছে মানে কিভাবে? প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? অর্থাৎ প্রিন্সিপালের পিয়ন বলছে যে আমি এটা জানবো কিভাবে। এবার দেখো আমরা একটু দেখি, রেইনকোট গল্পে বর্ণিত দেওয়ালের পর কি আছে বলো তো? এই কোশ্চেনটা একটু সলভ করো। এভাবে এসএসসিতে প্রশ্ন আসবে, তোমাকে এভাবেই পড়তে হবে, তাইলে তোমার মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখান থেকে প্রশ্ন আসুক তুমি পারবা। এই কোশ্চেনটা সলভ করো। রেইনকোট গল্পে বর্ণিত দেওয়ালের পর কি আছে বলো? এই যে দেখো, একটু আগেই কিন্তু এটা কিন্তু হুবহু লাইন থেকে আসছে, মানে আমার গল্পের লাইন থেকে আসছে, বাট এই যে গল্পের লাইন থেকে যে আসছে ওই জিনিসটা আমি আসলে ধরতে পারতেছি কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে রেইনকোট গল্পে বর্ণিত দেওয়ালের পর কি আছে বলো? রেইনকোট গল্পে বর্ণিত দেওয়ালের পর কি আছে? দেওয়ালের পর কি আছে বলো? টেনিস লন, বাগান, ফুটবল ক্রিকেট খেলার মাঠ, প্রিন্সিপালের কোয়ার্টার। বুঝে বুঝে উত্তর, তার মানে বুঝতে পারতেছো যে তোমাকে প্রত্যেক লাইন তোমাকে মনে রাখতে হবে। তো আমরা যদি একটু দেখি যে তারপর কলেজের দালান, ঠিক আছে, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, বুঝতে পারতেছো? এখানে বলছে যে কলেজে বর্ণিত দেওয়ালের পর, আচ্ছা এখানে হচ্ছে দালান, এরপর হচ্ছে মিলিটারি ক্যাম্প, কলেজে জিমনেশিয়াম ক্যাম্প,
কই, এই যে দেওয়ালের পর বাগান, এই যে দেখছো এই লাইনটা দেখছো, দেওয়ালের পর কি আছে, বাগান আছে, তার মানে এটার উত্তর কি হবে, এটার উত্তর হচ্ছে বাগান। ওকে, আচ্ছা এরপর দেখো, তো এরপর বলছে সেটি আপনি ভালো করে বলতে পারবেন, অর্থাৎ প্রিন্সিপালের পিয়ন জানে না, সে বলছে আপনি ভালো করে বলতে পারবেন, মানে সেই বা বলবে কি করে, পিয়ন তাকে মিসক্রিয়েন্টের লোক ভাবে নাকি, অর্থাৎ পিয়ন যখন বলছে যে আপনি জানেন, তখন নুরুল হুদা ভাবতেছে যে সে কি আমাকে মুক্তিযোদ্ধাদের লোক ভাবে নাকি, আমি জানবো কি করে, তার মাথাটা আপনা আপনি নিচু হয়ে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়লো। ইসাক মিয়া বইঠে চাটা খাইয়ে, এই যে এখান থেকে আমরা জানতে পারলাম, তাহলে কলেজের প্রিন্সিপালের পিয়নের নাম কি, উত্তর হচ্ছে ইসাক। এটা অনেকবার ইউনিভার্সিটি অ্যাডমিশন আসছে, অনেক জায়গায় আসছে, বুঝছো? তাহলে কি যে বলছে ইসাক মিয়া বইঠে চাটা খাই আর এই 5-7 মিনিট লাগেগা, অর্থাৎ ইসাক মিয়া তুমি বসো চাটা খাও, আমার 5-7 মিনিট লাগবে। নেহি, অর্থাৎ সে বলছে সে নাস্তা করবে না, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে আব্দুল সত্তার মির্জা ঘর জানে হোগা, আবি আইয়ে, এক কর্নেল সাহেব পৌঁছ গিয়া, অর্থাৎ বলতে যে আমি আব্দুল সত্তার মিধার বাসায় যেতে হবে। আব্দুল সত্তার মিধা হচ্ছে কলেজের আরেকজন লেকচারার, আপনি এখনই আসুন, অর্থাৎ আপনি তাড়াতাড়ি আসুন, এক কর্নেল সাহেব এর মধ্যে চলে এসেছেন, সব প্রফেসরকে ডেকেছেন, তাড়াতাড়ি আসুন, অর্থাৎ কলেজের সব টিচারকে ডাকছে, আপনি তাড়াতাড়ি কলেজের দিকে যান। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকে ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়, রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা দেয় জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। তাহলে এইবার আমাকে কোশ্চেন, এবার আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, বলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে সে চলে যায়, তাহলে এখন কোশ্চেন হচ্ছে জিওগ্রাফির প্রফেসরের নাম কি, এটা একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নুরুল হুদার বাড়ি থেকে ইসাক মিয়া কার বাড়ির দিকে রওনা করে, তাহলে মানে এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে, তাহলে দুইটার উত্তর হচ্ছে কি আব্দুল সত্তার মৃধা, জিওগ্রাফির প্রফেসরের নাম আব্দুল সত্তার মৃধা, নুরুল হুদা হচ্ছে কেমিস্ট্রির লেকচারার, এটা মনে রাখবা। আচ্ছা, ইসাক মিয়া নিজেই এখন মিলিটারি কর্নেল বলে, অর্থাৎ ইসাককে নিজেকে এখন মিলিটারি কর্নেল বলা চলে, অর্থাৎ সে কিন্তু কলেজের পিয়ন, কিন্তু তার ভাবসাব এমন যে সে এখন কলেজের পিয়ন, মানে সে এখন মিলিটারি কর্নেল। দেখবা তোমাদের কলেজে পিয়ন কিন্তু মাঝে মধ্যে এমন ভাব দেখায় যে সে প্রিন্সিপালের থেকেও সে বেশি পাওয়ারফুল, তাই না? তো ইসাক মিয়ার অবস্থাটা হচ্ছে এরকম, ভোরবেলা কলেজের ভেতর কর্নেল খুদ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে, অর্থাৎ যেহেতু কর্নেল আজকে কলেজে চলে আসছে এই জন্য ইসাক হয়তো ডেমোটেড হয়েছে, অর্থাৎ তার পদ নিচে নেমে গেছে আর কি, এটা বলছে। লেফটেন্যান্ট কর্নেল অথবা আরো নিচে নামতে পারে, তার মানে ডেমোটেড হয়ে সে হয়ে গেছে লেফটেন্যান্ট কর্নেল। ওকে, আচ্ছা এবার দেখো প্রিন্সিপালের পিয়ন ইসাক সম্পর্কে কোন তথ্যটি সঠিক। আমরা প্রিন্সিপালের পিয়ন ইসাক সম্পর্কে অনেকগুলো তথ্য পাই। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা শুরু করেছে, ইসাক নিজে এখন মিলিটারি লেফটেন্যান্ট কর্নেল বলা চলে। কলেজে কর্নেল আশায় ইসাক ডিমোটেড হয়েছে। এরপর হচ্ছে নুরুল হুদার বাড়ি থেকে সে উর্দু প্রফেসর আকবর সাজিদের বাড়ির দিকে যায়। তো দেখো এই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা যতটুকু পর্যন্ত জানলাম, এতটুকুর ভেতর থেকে আমরা কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে পারি। সো এখন সবাই এই কোশ্চেনগুলো একটু সলভ করার জন্য ট্রাই করো তো, এই কোশ্চেনটা সবাই সলভ করতে পারো কিনা, যে প্রিন্সিপালের পিয়ন ইসাক সম্পর্কে আমরা কোন ইনফরমেশনটাকে সঠিক মনে করতে পারি, বলো। প্রিন্সিপালের পিয়ন ইসাক সম্পর্কে কোন তথ্যটা আমরা সঠিক মনে করতে পারি। আচ্ছা, প্রথমত এপ্রিল থেকে সে বাংলা বলা শুরু করেছে, এটা তো ভুল। এরপর বলছে যে ইসাক নিজে এখন মিলিটারি লেফটেন্যান্ট কর্নেল বললে চলে। এখন খেয়াল করো, ইসাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললে চলে, এই যে মিলিটারির কর্নেল, নট লেফটেন্যান্ট কর্নেল, তার মানে এই অপশনটাও আমার ভুল। এরপর বলছে কলেজে কর্নেল আসায় ইসাক ডেমোটেড হয়েছে। ওকে, তাহলে দেখো কলেজের কর্নেল আসায় ইসাক ডেমোটেড হয়েছে, এটা সঠিক। নুরুল হুদা বাড়ি থেকে সে উর্দুর প্রফেসর আকবর সাজিদের বাড়ির দিকে যায় না, বরং সে জিওগ্রাফির প্রফেসর আব্দুল সত্তার মিধার বাড়ির দিকে যায়। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন সি। আচ্ছা, এরপর বলো, কিন্তু ক্যাপ্টেনের এদিকে থেকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারির প্রাদুর্ভাবের পর, এই প্রাদুর্ভাব শব্দের অর্থ পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রাদুর্ভাব শব্দের অর্থ হচ্ছে অহেতুক আগমন, অহেতুক আগমন, অহেতুক আগমন। ওকে, তাহলে মিলিটারির প্রাদুর্ভাবের পর, অর্থাৎ মিলিটারি আসার পর তাকে কলেজের সবাই তটস্থ, অর্থাৎ ইসাককে দেখে কলেজের সবাই ভীত থাকে আর কি। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে, তার মানে এপ্রিলের শুরু থেকে সে বাংলায় কথাই বলে না, কি বলে, উর্দুতে বলে। অর্থাৎ উর্দুতে এই জন্য বলে যাতে পাকিস্তানি মিলিটারিরা তাকে যদি ধরলে সে যাতে বলতে পারে, এবং সে পাকিস্তানি, এই জন্য বাংলা বললে তো বুঝবে বাঙালি, ডিরেক্ট গুলি করবে, এই জন্য সে উর্দুতে কথা বলে। কোন কালে দাদা না পরদাদা, ভাইরা মামুনা কোন যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। যেতেই হবে, এবার নুরুল হুদার বউ বলতেছে যেতেই হবে, অসময় বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। এবার তার বউ কেয়ারিং, তার বউ বলছে তুমি এখন অসময়ে বৃষ্টিতে ভিজবা, তোমার হাঁপানির টানটা আবার হবে। বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে?
এর উপর কলেজে কর্নেল এসেছে, কোপাল আজ কি আছে আল্লাহ জানে। অর্থাৎ বইয়ের এসব নাটকের কথা শুনলে, এসব কেয়ারিং দেখে তো লাভ নাই। প্রিন্সিপাল যখন ধমক দিবে তখন তো আর এসব, আমার বউ তো আর সেটার ভাগ নেবে না। ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাত পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না। অর্থাৎ নুরুল হুদা চিন্তা করতেছে, এটা একটু রসিকতা করে বলতেছে, যদি ফায়ারিং স্কোয়াডে দাঁড় করে, ফায়ারিং স্কোয়াড হচ্ছে এরকম একটা জায়গার মধ্যে দাঁড় করিয়ে ফায়ার করে, এই জায়গায় যদি আমার দাঁড় করে তাহলে আমি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গুলি করা থেকে আমি বলবো যে আমার কপালে ডিরেক্ট একটা গুলি করেন যাতে আমি সরাসরি মরে যাই। এখন দেখো হাতে যদি গুলি করে তাহলে কষ্ট অনেক বেশি পাবা, তাড়াতাড়ি মরতে পারবে না। কপালে গুলি করলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে মারা যাবে। এটা সে একটু রসিকতা করে বলতেছে। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না, অর্থাৎ এই রিকোয়েস্টটা কি করবে না যে ঠিক আছে আমার এই টিচার সে যখন বলছে তাহলে তার মাথায় গুলি করেন। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ছে। আমি বুঝতে পারতেছে একটা কলেজের প্রিন্সিপাল সে কিন্তু পাকিস্তানের জন্য দোয়া দুরুদ পড়তেছে। বাট মেজরিটি কেসে আমাদের এখানে যেটা দেখানো হয় যে এই পাকিস্তানের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে মৌলবাদী, তারাই হচ্ছে হুজুর, মাথায় মুখে দাঁড়িয়ে থাকবে, মাথায় লম্বা টুপি থাকবে। বাট বাস্তবতা কিন্তু আসলে এরকম না। অনেক শিক্ষিত সেই সময়ের অনেক মানুষ, যখন আমরা যে এখানে যখন দেখি যে কলেজের একজন প্রিন্সিপাল তিনি কিন্তু মোল্লা মৌলভী না, কলেজের একজন প্রিন্সিপাল তিনি কিন্তু পাকিস্তানিদেরকে সরাসরি সাপোর্ট দিতেছে, কলেজে ক্যাম্প স্থাপনের অনুমতি দিয়েছে। এরপর দেখো সময় নাই, অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। অর্থাৎ সে এতটাই পাকিস্তান ভক্ত যে পাকিস্তানের জন্য সে দোয়া দুরুদ পড়ে, আবার কলিগদেরকে সে গালাগালিও করে, মানে পবিত্র পাপী, একদিকে দোয়া দুরুদ করে আরেকদিকে গালাগালি করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিলেন পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তবে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। দেখছো এই কলেজের প্রিন্সিপাল সে বলতেছে যে যদি পাকিস্তানকে বাঁচাইতে হয় তাহলে স্কুল কলেজ থেকে শহীদ মিনারকে কি করতে হবে, সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার উচ্ছেদ করতে হবে। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। তাহলে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে যে পাকিস্তানের শরীরের কাঁটা কি, বলো। পরীক্ষায় যদি প্রশ্ন আসে পাকিস্তানের শরীরের কাঁটা কি, তাহলে উত্তর কি করবা বলো। পাকিস্তানের শরীরের কাঁটা কি বলতে পারবা? তাহলে পাকিস্তানের শরীরের কাঁটা কি? পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনার। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নিরোগ করতে হলে এই সব কাঁটা উপড়ে ফেলতে হবে, তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে। এবার এই পাকিস্তানি পাক খানাদার যারা এরাও ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে। এইটা পরীক্ষাতে প্রশ্ন আসবে যে কলেজের প্রিন্সিপালের নাম কি, উত্তর হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। কলেজের প্রিন্সিপালের নাম কি, উত্তর হচ্ছে কি ডক্টর আফাজ আহমেদ। ঠিক আছে, কলেজের প্রিন্সিপালের নাম কি, উত্তর হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। ঠিক আছে, কলেজের প্রিন্সিপালের নাম কি, উত্তর হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। ওকে, আরেকবার গ্রামগঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নয়, অর্থাৎ সমস্ত কলেজে শহীদ মিনারগুলো তারা ভেঙে ফেলেছে। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিলেন, আর সামান্য এক লেকচারার গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তারা মানবে না? আবার প্রিন্সিপাল সে এত সার্ভিস দিচ্ছে তার কলিগদের, তাও বা সাবঅর্ডিনেটের জন্য, সাবঅর্ডিনেটর মানে হচ্ছে অধীনস্থ ব্যক্তি, এতটুকু করবে না। অর্থাৎ আমি যেহেতু প্রিন্সিপালের অধীনস্থ তো আমার জন্য তো প্রিন্সিপাল এই রিকোয়েস্টটা করতে পারে যে অন্য জায়গায় গুলি না করে কপালে গুলিটা করেন। এগুলো একটু রসিকতা করে বলতেছে, নট লাইক দ্যাট যে সিরিয়াসলি এই কথাগুলো বলতেছে। এরপর বলছে প্যান্টের ভিতরে পা গলিয়ে দিতে দিতেই সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয় এসব কথা এখন বলার দরকার কি। রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, অর্থাৎ বউ বলতেছে দেশের পরিস্থিতি খারাপ, টেলিভিশনে বলতেছে যে সিচুয়েশন নর্মাল, আমাদের বিটিভির মতো দেশের পরিস্থিতি যাই হোক বলে যে পরিস্থিতি স্বাভাবিক, এরকম আর কি। দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, অর্থাৎ পাকিস্তানি মিলিটারিরা তারা হরদম তারা তখন কি করতেছে, টেলিভিশনগুলোতে খবর চালাচ্ছে যে মুক্তিযোদ্ধারা আর নাই, মিসকেন্ট সব খতম, অর্থাৎ মুক্তিযোদ্ধারা সব শেষ, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে আর ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট aim remains the same, that is to hand over power to the elected representative of the people, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের মূল লক্ষ্য। এটা পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানের এটা প্রচার করে। সবই তো নর্মাল হয়ে এসেছে, বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক, এখন বউ তার এসব বাজে কথা বলে কেন, আসমাকে নিয়ে আর পারা যায় না। তার মানে এখান থেকে জানলাম যে তার বউর নাম হচ্ছে আসমা। দেখো একই পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান, একই দেশ, পশ্চিম পাকিস্তান অর্থাৎ যেটা এখন পাকিস্তান, আমরা পূর্ব পাকিস্তান, আমরা হয়ে গেলাম বাংলাদেশ, একই দেশ। কিন্তু দেখো একই দেশের মানুষের মধ্যে শরীরের অবয়বগত দিক থেকে কত পার্থক্য, স্ট্রাকচারাল দিক থেকে কতটা পার্থক্য। এবার আমি যখন মানে থাইল্যান্ডে গেছি তখন আমরা অনেক পাকিস্তানি মেয়েদের কথা উদাহরণ না দিই, মানে ছেলেদেরকে দেখেছি। তো পাকিস্তানি ছেলেরা
মানে অনেক সুদর্শন, অনেক আমাদের থেকে অনেক লম্বা, অনেক ফর্সা, অনেক সুদর্শন, এবং একই রকম পাকিস্তানি মেয়েরাও। আমাদের বাংলাদেশি মেয়েদের কাছে তো পাকিস্তানি মেয়েরা নাথিং। আমাদের বাংলাদেশে যেসব মেয়েরা নিজেদেরকে সুন্দরী দাবি করো, তারা পাকিস্তানের সবচেয়ে অসুন্দর মেয়ের কাছে গেলেও তারা তারপরে পাকিস্তানের ওই মেয়েটাই সুন্দর। হ্যাঁ, তো ওখানে অনেক পাকিস্তানি ছেলে মেয়েদেরকে দেখছি, মাশাআল্লাহ এত সুন্দর, মানে তখন খুব মানে হিংসা হয়েছে যে হয়তো মানে পশ্চিম পাকিস্তান হইলে তার সুন্দরী একটা বউ পাইতাম, যে সুন্দর সুন্দর মেয়েরা। তো আমাদের দেশে আমাদের জন্য রেখে গেছে আমাদের অনেক মেয়েদেরকে, আর সুন্দর সুন্দর মেয়েগুলো সব পশ্চিম পাকিস্তানে থেকে গেছে, আর আমাদের জন্য রেখে গেছে অনেক শাহবাগী। আচ্ছা, তো আচ্ছা, এরপর দেখো, এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো, অর্থাৎ এই বৃষ্টিতে তার শুধু ছাতাতেই হবে না, বউ শুধু ছাতা দিয়েই হবে না। বইয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটাই নিয়ে যাও। অর্থাৎ তুমি তো আমার যে শালা, যে মিন্টুর রেইনকোট, স্যার আপনার পছন্দ হয়েছে নি কাউকে? আমার সবাইরই পছন্দ হয়েছে। মানে তুমি একজন তো, ব্যাপারটা তো এরকম না, একজন পছন্দ হবে বাংলাদেশি মেয়ে, পাকিস্তানি তো সব মেয়ে পছন্দ হবে, এটা তো অপছন্দ করার সুযোগই নাই। হ্যাঁ, মানে যার মিনিমাম রুচি আছে সে তো অপছন্দ, তার সব পছন্দ হবে। তুমি এটা অপু 10-20 করে ধরা যাবে, যে অপু 10-20 যারা পাবে তারে মানে বিয়ে করা যাবে, বুঝছো? অপু 10-20 করে যার কাছে গিয়ে 100 হবে। এটা কি বাংলাদেশি মেয়ে নাকি, কি বলো তুমি? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। এরপর বলছে বইয়ের আরেক দফা সোহাগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। অর্থাৎ তুমি মিন্টুর রেইনকোটটাই নিয়ে যাও, এটাই হবে। ইস, আবার মিন্টু, বইয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ থাকতে। এই যে যখনই তার শালা মিন্টুর কথা বলে, এই জন্য নুরুলের সবসময় একটা ভয় ভয় থাকে, কারণ তার ভাই তো, শালা তো মুক্তিযোদ্ধা, বুঝছো? এরপর দেখো বাড়ি থেকে, হ্যাঁ, তার মগবাজারের 2 কামরা ফ্ল্যাট থেকে মিন্টু চলে গেছে জুন মাসের 23 তারিখ, অর্থাৎ জুন মাসের 23 তারিখে মিন্টু মগবাজারের ফ্ল্যাট থেকে চলে গেছে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো, অর্থাৎ জুনের 23 তারিখে চলে গেছে, আর 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে নুরুলদা আবার বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কিছু আজ করে থাকে, অর্থাৎ যদি কেউ বুঝে যে হ্যাঁ এখানে মুক্তিযুদ্ধ বা এদের এক শালা আছে মুক্তিযুদ্ধ, তাহলে তারা ইনস্ট্যান্ট বাসা চেঞ্জ করে। ও চলে যাবার 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। ব্যাস, এটা শুনে বাড়ি বদলানোর জন্য উঠে লেগে, জাস্ট এটাই বলছে, আপনার ভাইকে দেখতেছি না। এটার জন্য সে সন্দেহ করে কি করছে, তারা বাড়ি চেঞ্জ করে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো, বুঝছো? মিলিটারি লাগার পর থেকে এই মিন্টুর জন্য নুরুলদের 4 বার বাড়ি পাল্টাইছে। এখানে আসার পর নিস্তালার ভদ্রলোক একদিন বলেছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করছিল। আবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, শালার প্রসঙ্গ তুললেই তা বলবে যে আবার বাড়ি পাল্টাও। নিরাপত্তার জন্য সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, অর্থাৎ এই শালার জন্যই সে অনেক দূর, আত্মীয় স্বজন এবং অনেক দূরে, শহর থেকে দূরে আসছে। তো এই কোশ্চেনটা হচ্ছে, মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু যাওয়ার কয়দিন পর তারা বাড়ি শিফট করলো, বলো তো? মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু যাওয়ার কয়দিন পর তারা বাড়ি শিফট করলো, বলো? এই কোশ্চেনটা সলভ করো, দেখো। মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু যাওয়ার কয়দিন পর তারা বাড়ি পাল্টালো, তাহলে দেখো 23 তারিখ বাড়ি পাল্টাইছে, আর 1 তারিখে তারা উঠছে, তার মানে বুঝতে পারতেছো 7 দিন, অর্থাৎ 1 সপ্তাহ পরে তারা বাড়ি। আচ্ছা, এরপর দেখো, শহর থেকে দূরেই বলা যায়, অর্থাৎ শহর থেকেও এখন তার বাসাটা দূরে। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানালা ধরে দাঁড়ালেই চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। হ্যাঁ, তা কি বিপদ। এদিকে নাকি নৌকা করে আসে স্টিন গানওয়ালা ছোকরার দল, অর্থাৎ মুক্তিযোদ্ধার যে ছেলেরা, এগুলো এদেরকে তার এখন ঘর থেকে যে বিল, এই বিলে করে এরা হচ্ছে মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা আসে, ছেলেরা চলে আসে। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে আর নৌকা ভরা অস্ত্র। ওর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে যায় তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় আছে তা সে জানে না, হ্যাঁ জানে না, তার বউ জানে। তারপর বলছে, কিসেঞ্জার সাহেব বলেছেন, কিসেঞ্জার সাহেব মানে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি, ওসব পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, মানে ভিতরকার বিষয়, মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স। না না, এ ধরনের ভাবনা ধারে কাছেই ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটের ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার, অর্থাৎ তাদের নিচের ফ্ল্যাটের তার শ্বশুর রাজাকার হবে। কেন? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক সে
যে তার শ্বশুর রাজাকার হবে। কেন রাজাকার হবে? কারণ তখন রাজাকাররা মানুষের ঘরে কি করতো, মানুষের ঘরে মিলিটারিদেরকে দেখাই দিতেন, দেখাই দিয়ে সেখান থেকে কি করতো, বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো নিয়ে আসতো। ধরো একজনের বাসাতে মিলিটারি হামলা করছে, তাকে তুলে নিয়ে গেছে বা মেরে ফেলছে, তখন রাজাকাররা তার ঘরের যে আসবাবপত্র, সোফা, খাট, টেবিল, চেয়ার এগুলো নিয়ে আসতো। তো নিচের তলার যে এর বাড়িতে প্রত্যেক দিন এরকম কি করে, নতুন আসবাবপত্র আসে। আসবাবপত্র আসার কারণে চিন্তা করলো যে নিশ্চয়ই এর শ্বশুর রাজাকার, এগুলো কি করে পাঠাই দেয়। জন্য আমরা দেখি সপ্তাহে 2-3 দিন, 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, রেফ্রিজারেটর মানে তো চিনো, রেফ্রিজারেটর দ্যাট মিনস এটাকে আমরা বলি ফ্রিজ, টেপ রেকর্ডার মানে হচ্ছে এরকম রেডিও টাইপের দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং চালান পাঠায়, দেখি তো ফিট করে কিনা। এবার আসমা রেইনকোটটা নিয়ে এলো এবং তার গায়ে পরাই দিয়ে, আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা চড়িয়ে দিতে দিতে বললো, মিন্টু তো আমার অনেক লম্বা। এবার দেখো তার ভাইয়ের সাথে কম্পেয়ার করতে যে আমার ভাই তো অনেক লম্বা, তুমি তো খাটো, তোমার গায়ে হবে তো। দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ছে। আবার কি করতেছে, বলছে হ্যাঁ ভালোই হয়েছে, তোমার একদম গোড়ালি পর্যন্ত ঢাকা গেছে। আবার বুঝাইতেছে তুমি খাটো। এই জন্য খাটো ছেলেরা একটু নিজের থেকে একটু লম্বা মেয়ে বিয়ে করলে এরকম খোঁচা কিন্তু উঠতে বসতে শুনতে হবে। পায়েও বৃষ্টি লাগবে না, এখানেই আসমার শেষ নয়। রেইনকোটের সঙ্গেকার টুপিটা ছড়িয়ে দেয় তার মাথায়, অর্থাৎ এখানেই শুধু শেষ না, রেইনকোটের যে টুপি, এই টুপিটাও তাকে কি করে পরিয়ে দেয়। রেইনকোট গল্প উল্লেখিত সর্দার গোছের রাজাকারের মেয়ের বাড়িতে কোনটি পাঠায়নি? সোফা, টেবিল, টেপ রেকর্ডার, ফ্যান, খাট, পালং, কোনটি পাঠায়নি বলো তো? একদিনে শেষ করবেন কি না, এটা একটু বড় তো, একদিনে শেষ করতে পারবো না। একাডেমিক ক্লাস তো এগুলো আসলে একদিনে শেষ করলে সবার মাথার উপর দিয়ে চলে যায়, আর আস্তে আস্তে পড়াটাই ভালো। ওকে, তাহলে বলো তো কোনটা পাঠায়নি? দেখো ফ্যান পাঠাইছে, এটা কি কোথাও পাইছো? না, তার মানে ফ্যান, এই ফ্যানটা পাঠায়নি। আচ্ছা, আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে, তো যখনই তার মামার অর্থাৎ মিন্টুর রেইনকোটটা যখন পড়লো তখন সাথে সাথে বলে উঠলো আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা, আব্বু ছোট মামা। 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে এসে চমকে উঠে। তাহলে এখান থেকে আমরা এটাও জানলাম যে নুরুল হুদার যেই মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর, অর্থাৎ তার মামার রেইনকোট পড়ছে দেখে সে বলতে যে আব্বু ছোট মামা হয়েছে। একথা শুনে নুরুল হুদা তো ভীতু, সে আবার চমকে উঠে। সে ভাবলো যে মিন্টু কি আসলে তার ঘরের ভিতরে ঢুকে পড়ছে, অর্থাৎ মেয়ে কি মিন্টুকে দেখে এই কথা বলছে কিনা। এটা তার মানে পিছে পিছে ঢুকেছে মিলিটারি। এবার সে চিন্তা করতে, যদি মিন্টুই ঢুকে তাহলে তো পিছে পিছে মিলিটারি ঢুকছে, অবস্থা খারাপ আজকে। না, দরজা ছিটকানি খিল সব বন্ধ। এরপর সে তাকিয়ে দেখে যে সবই বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? তার মধ্যে 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে রায় দেয়। তাহলে এখান থেকে জানলাম এবার তার মেয়ে 2.5 বছরের মেয়ে বলছে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। এবার ছেলেটা দেখে 5 বছর যে ছেলে, সে দেখে তার রায় দেয়, পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? অর্থাৎ রেইনকোটটা পরার পরে বলতে যে আব্বু কি তাহলে মুক্তিবাহিনী? এ ভাবনার কথা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখে সে ভাবা চাকা খায়। না, ক্ষমা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে যে কেউ রেইনকোট পরাটাকে অপরাধ হবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডাক্তার আফাজ আহমেদ ঠিকই বলেন। শুনেন, মিলিটারি যাদের ধরে মিছে ধরে না, অর্থাৎ রেইনকোট তো বৃষ্টির দিনে যে কেউ পড়তে পারে। নুরুল হুদার ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে কত? এই কোশ্চেনটা সলভ করা খুবই ইম্পর্টেন্ট। ও ভাইয়া ফ্যান তো আছে, আচ্ছা সরি ভুল হয়েছে মনে হয়। আচ্ছা তাহলে নেই কোনটা? সোফা, টেবিল, একটু দেখি তো। টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, হ্যাঁ টেবিল পাঠাই নাই, ফ্যান পাঠাইছে, হ্যাঁ খাট পালং পাঠাইছে, গুড। এই যে দেখো এটাও আছে, এটাও আছে, এটাও আছে। এই যে সোফা পাঠাইছে কিন্তু টেবিলের কথা কোথাও উল্লেখ নেই, এই জন্য আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ক। বুঝছো? আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? ফ্যান পাঠাইছে কিন্তু পাঠাই নাই সোফা, টেবিল এটা পাঠাই নাই, মানে যদিও এখানে সোফাটা আছে কিন্তু টেবিলটা নাই, তো এই জন্য এটা রাইট অ্যান্সার। বাকি তিনটা সম্পূর্ণভাবে পাঠাইছে। আচ্ছা তাহলে বলো নুরুল হুদার ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে কত? নুরুল হুদার ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে কত বলো? গুড। তাহলে দেখো নুরুল হুদার ছেলের বয়স হচ্ছে 5 বছর, মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। বুঝছো? সঠিক উত্তর কি? অপশন ডি। আচ্ছা এরপরে আমরা দেখি, তা সে বাপু এসব থেকে শত হাত দূরে, শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতর ধমাধম মিলিটারি মারে, তাতে দুলাভাইয়ের দোষটা কি? অর্থাৎ শালা মারে মিলিটারি, এটা তো আমার দোষ নাই।
এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরে বাজার পড়ায় বস্তিতে আগুন লাগায়, টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কি কখনো একটু শব্দ করেছে? অর্থাৎ এই যে মিলিটারি যে মানুষের উপর যে কিরকম অত্যাচার চালায় সেটার একটা নমুনা এই কয়টা লাইনের ভেতরে আমরা দেখতে পাই। এসব নিয়ে সে কখনোই টু শব্দ করে না, কারণ তো সে ভীতু। কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে সেই কবে থেকে। সে তো রোজ টাইমলি স্টাফ রুমে কলিগরা, মানে কলেজে যায়, স্টাফ রুমে কলিগরা যখন ফিস করে অন্যান্য টিচাররা কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে, ফ্রন্ট বানাচ্ছে মুক্তিযুদ্ধে গেছে, কই, সে তো এইসব আলাপের মধ্যে কখনোই থাকে না। এসব শুরু হলে সে আলগোছে উঠে চলে যায় প্রিন্সিপালের ক্যামেরায়, অর্থাৎ সে প্রিন্সিপালের রুমে চলে যায় মুক্তিযুদ্ধ নিয়ে কথা হলে। তো এটা দেখো রেইনকোট গল্পে মিলিটারি কোন কাজটি করে? বাজার পোড়ায়, মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, আগুন লাগায়, সবগুলো। তাহলে বলো তো রেইনকোট গল্পে মিলিটারিরা কোন কাজ করে? রেইনকোট গল্পে মিলিটারিরা কোন কাজ করে? কেটাই কল করলো? তো রেইনকোট গল্পে মিলিটারি কোন কাজটি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু। গুড। তাহলে আমরা যদি একটু যদি দেখি এখানে যে তারা হচ্ছে বাজার পোড়ায়, বস্তিতে আগুন দেয়, টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়। ঠিক আছে, তো আমরা দেখি বাজার পোড়ায়, মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, তারপর হচ্ছে আগুন লাগায়, ঠিক আছে, তারপর হচ্ছে সবগুলো, তার মানে সবগুলোই আমাদের রাইট অ্যান্সার। ওকে, সবগুলো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত পড়লাম। আমরা অনেকগুলো এরকম কোশ্চেন সলভ করব। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা বাকি অংশটা পড়বো এবং আমাদের বোর্ডের কিছু কোশ্চেন আমরা সলভ করব। যে আমাদের বোর্ডের কোশ্চেন, ঠিক আছে, এটা পোড়াই এর মানে কি, মানে আগুনে পোড়ায় আর কি, যে কোনো জিনিস পোড়ায়, তো এটা বুঝাচ্ছে আর কি। তো ওটা রাইট অ্যান্সার হবে। তো যাই হোক, আজকের আমাদের প্রথম অংশের ক্লাস কেমন লাগলো তোমাদের কাছে? আমাদের কিছু যেমন বিলাসী, অপরিচিতা, রেইনকোট, এগুলো আমাদের তুলনামূলক একটু বড় আর কি, এগুলোর জন্য আমাদের আসলে 2টা ক্লাসের কমে আসলে এটা পড়াইলে ওভাবে হবে না। তো অনেক অনেক কিছুই তোমাদের অলরেডি শেষ আলহামদুলিল্লাহ। হোপফুলি তোমাদের ইনশাল্লাহ বাংলা জার্নিটা ভালোভাবে যাচ্ছে। তোমাদের যদি কোনো বিষয় নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা, জানাবা এভাবে করা যায়, এভাবে করা যায়। তো দিন শেষ আসলে ভালো করে পড়তে হবে এবং ডেডিকেশন দিয়ে পড়তে হবে। এই যে ক্লাসের সংখ্যা আজকে এত কমে গেল, এটা খুবই আশাহত করেছে আমাকে। তো নেক্সট ক্লাসে আমি চাইবো যে ইনশাল্লাহ তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করবা। যদিও অনেকে টেস্ট পরীক্ষার কারণে হয়তো ক্লাসে মানে অ্যাক্টিভ না, বাট অ্যাক্টিভ হওয়া উচিত। প্রত্যেক দিন এই যে 50 মিনিট 1 ঘন্টা ক্লাস করা, 1 ঘন্টা ম্যানেজ করা, এটা আসলে খুব বেশি কঠিন কিছু না, পরীক্ষার মাঝে ওইটা করা যায়। তো ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের রেইনকোট গল্পের পার্ট 2 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।